ওয়েলকাম সবাইকে ক্লাসমেট 24 ইউটিউব চ্যানেলে। আশা করছি সবাই ভালো আছো। জন মিল্টনের প্যারাডাইস লস্ট বুক 1 পার্ট 24। প্যারাডাইস লস্টের বুক 1-এর উপরে এটা 24 নাম্বার ক্লাস। আশা করছি ক্লাস নাম্বার 1 থেকে 23 পর্যন্ত সবাই প্রত্যেকটি ক্লাস ক্রনোলজিক্যালি ফলো করেছো। যদি না করে থাকো অবশ্যই এই সমস্ত পার্টগুলি আগের সেগুলি আগে দেখে নেবে, তাহলে তোমাদের আজকের এই পার্টটা বুঝতে সুবিধা হবে। প্যারাডাইস লস্ট পিএসসি অ্যাসিস্ট্যান্ট টিচারের সিলেবাসে, এছাড়াও বিভিন্ন ইউনিভার্সিটি, কলেজ এবং বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের সিলেবাসে ইনক্লুড রয়েছে। তাই তোমরা যারাই প্যারাডাইস লস্টের বুক 1-এর এই সমগ্র অংশের ওপরে নোটস বা পিডিএফ পেতে চাও, তারা সরাসরি আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারে কন্ট্যাক্ট করবে। এছাড়াও পিএসসি অ্যাসিস্ট্যান্ট টিচার, মাদ্রাসা সার্ভিস কমিশন, ওয়েস্ট বেঙ্গল আপার প্রাইমারি, টেট, বিপিএসসি 4.0, নেট, সেট, এছাড়াও এসএলএসটি, এই সমস্ত এক্সাম ওরিয়েন্টেড গুরুত্বপূর্ণ সমস্ত বিষয়ের ওপরে ফুল সিলেবাস, নোটস, ওয়ান লাইনার্স এবং পিডিএফ পেতে হলে তোমরা সরাসরি আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারে কন্ট্যাক্ট করতে পারো। আশা করছি তোমাদের আগামী পরীক্ষার কথা মাথায় রেখে বানানো এই সমস্ত গুরুত্বপূর্ণ নোটসগুলি তোমাদের আগামী পরীক্ষার ক্ষেত্রে ভীষণই হেল্পফুল হবে। অল নোটস, ওয়ান লাইনার্স অ্যান্ড প্র্যাকটিস সেট আর চার্জেবল। এছাড়াও প্রত্যেকটি এক্সাম রিলেটেড ফুল সিলেবাস বেসড পেইড মেম্বারশিপ গ্রুপও তোমরা আমাদের এই চ্যানেলে পেয়ে যাচ্ছ, যার লিঙ্ক আমি এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখছি। তোমরা যারাই আগামীতে এই সমস্ত এক্সামের প্রিপারেশন নিতে চলেছো, তোমরা চাইলে খুব স্বল্প মূল্যে মান্থলি আমাদের এই পেইড মেম্বারশিপ গ্রুপগুলো জয়েন করতে পারো, যেখানে প্রত্যেকটা এক্সামের জন্য তোমাদেরকে ফুললি কিন্তু প্রিপেয়ার করিয়ে দেওয়া হবে, যেখানে থাকবে প্রত্যেকটি টেক্সটের লাইন বাই লাইন এক্সপ্লেনেশন সহ প্রশ্ন উত্তরের প্র্যাকটিস সেটের আলোচনার পর্ব। এছাড়াও ইংলিশ রিলেটেড যে কোনো ধরনের কোয়ারি থাকলে বা যে কোনো এক্সাম রিলেটেড যে কোনো ধরনের জিজ্ঞাসা থাকলে তোমরা সরাসরি আমার টেলিগ্রাম গ্রুপ বা হোয়াটসঅ্যাপ চ্যানেলটাও ফলো করে নিতে পারো। টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক এবং হোয়াটসঅ্যাপ চ্যানেলের লিঙ্ক এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমি উল্লেখ করে দিচ্ছি। তো দেখো, আজকের এই পার্টে আমরা 24-এ 23 পর্যন্ত যতদূর কভার করেছিলাম তারপর থেকে আলোচনা করব। এর আগের অংশে আমরা দেখলাম যে স্যাটার্নের অনুসারীরা একদম রেডি। প্রথমে সেই ম্যামনের উদাহরণ দিয়ে বলা হলো যে ম্যামন হচ্ছে নেতৃত্ব দিচ্ছে, তারা সোনা খুঁড়ছে নরকের সেই গহ্বর থেকে, তাই না? এবং সোনাকে সেখানে পাপ হিসেবে দেখানো হয়েছে, এবং প্রকৃতিকে খুঁড়ে, মানে মাদার আর্থকে খুঁড়ে যে বের করা হচ্ছে সম্পদ, সেটাই সেখানে দেখানো হয়েছে। এর পরের অংশে কি বলা হচ্ছে দেখো, অ্যান্ড হেয়ার লেট দোজ who boast in mortal things and wandering tale of Babel and the works of Memphian kings learn how their greatest monuments of fame. এই অংশে আমরা কি দেখব, যে জন মিল্টন মানুষের তৈরি বিশাল স্থাপত্যের সাথে নরকের দানবদের সেই কারুকার্যের তুলনা করছেন। এখানে সেই সব মানুষেরা আসুক যারা মরণশীল বা পার্থিব জিনিস নিয়ে গর্ব করে এবং অবাক হয়ে ব্যাবিলনের টাওয়ার কিংবা মিশরের রাজাদের কীর্তির গল্প শোনায়। এখানে বোস্ট মানে গর্ব করা, মর্টাল থিংস মানে মানুষের তৈরি জিনিস, ওন্ডারিং টেল বিস্ময়ের সাথে বর্ণনা করা। এখানে মিল্টন বলেছেন যারা মানুষের তৈরি জিনিস নিয়ে গর্ব করে এবং বিস্ময়ের সাথে তারা গল্প বলে, মানে মানুষ নিজের সভ্যতা এবং স্থাপত্য নিয়ে অহংকার করে। মিল্টন সেই অহংকারকে এখানে প্রশ্ন করেছেন। অফ ব্যাবেল, ব্যাবেল হচ্ছে বাইবেলের বিখ্যাত টাওয়ার। মেমফিয়ান কিংস, মিশরের মেমফিস শহরের সেই রাজারা। তাহলে টাওয়ার অফ ব্যাবেল কেন বলা হয়েছে? মানুষ স্বর্গে পৌঁছানোর জন্য একটা বিশাল টাওয়ার তৈরি করেছিল। ঈশ্বর মানুষের অহংকার দেখে ভাষা বিভ্রান্ত করে দেন, ফলে কাজ বন্ধ হয়ে যায়। আর মেমফিয়ান কিংস, মিশরের সেই প্রাচীন রাজারা ফেরাউজ পিরামিড এবং বিশাল মন্দির তৈরি করেছিলেন। মিল্টন দেখাতে চাইছেন মানুষের সবচেয়ে বিখ্যাত স্থাপত্যও কিন্তু দানবের কাজের কাছে ছোট। লার্ন নাও দেয়ার গ্রেটেস্ট মনুমেন্টস অফ ফেম। মনুমেন্টস মানে স্মৃতিস্তম্ভ, ফেম খ্যাতি। মানুষের সবচেয়ে বিখ্যাত স্থাপত্যগুলো বা মানুষের সবচেয়ে বিখ্যাত স্থাপত্যগুলোর কথা ভাবলে, অ্যান্ড স্ট্রেংথ অ্যান্ড আর্ট আর ইজিলি আউট done by spirits reprobate, and in an hour what in an age they with incessant toil and hands innumerable skirts perform. স্ট্রেংথ মানে শক্তি, আর্ট মানে কারিগরি দক্ষতা, আউটডান মানে হচ্ছে ছাড়িয়ে যাওয়া, আর স্পিরিটস অফ রিপ্রোবেট মানে হচ্ছে ঈশ্বর কর্তৃক প্রত্যাখ্যাত সেই আত্মারা। এজ বহু বছর, ইনসেসেন্ট টয়েল অবিরাম পরিশ্রম, ইননিউমেরেবল অসংখ্য, স্কেয়ার্স পারফর্ম মানে কষ্টে সম্পন্ন করা, সেগুলো সহজেই ছাড়িয়ে যেতে পারে দানবরা। মিল্টন বোঝাচ্ছেন পতিত দেবদূতদের শক্তি মানুষের চেয়ে অনেক বেশি। এই পতিত দেবদূতরা মাত্র কয়েক ঘন্টার মধ্যেই, যা মানুষ শত বছর ধরে অবিরাম পরিশ্রম করে বানায়, তারা কয়েক ঘন্টার মধ্যেই অসংখ্য শ্রমিক মিলেও যা কষ্ট করে বানাতে পারে। মানে মিল্টন মানুষের সীমাবদ্ধতা এবং দানবদের সেই অতিমানবিক শক্তির তুলনা করেছেন। তিনি বলেছেন যে তারা দেখুক যে তাদের সেই নামী স্মৃতিস্তম্ভ, শক্তি এবং শিল্পকলা এই অভিশপ্ত আত্মারা বা দানবরা কত সহজে ছাড়িয়ে যেতে পারে, এবং তা মাত্র কয়েক ঘন্টার মাধ্যমেই। মানুষ অসংখ্য শ্রমিকের মাধ্যমে যুগের পর যুগ অক্লান্ত পরিশ্রম করে যা খুব
কমই অর্জন করতে পেরেছে বা তৈরি করতে পারে, দানবরা তা নিমেষেই কিন্তু করে ফেলেছে। Nigh on the plain, in many cells prepared, that underneath had vein of liquid fire, slackened from the lake, a second multitude with wondrous art found out the missing ore, savoring each kind and scammed the bullion troves. দেখো, নাই মানে হচ্ছে নিয়ার, কাছে, প্লেইন মানে সমতল ভূমি, সেলস মানে চুল্লি বা কক্ষ, সমতল ভূমির কাছে অনেক চুল্লি তৈরি করা হয়েছিল। ভেইনস মানে ধারা, লিকুইড ফায়ার তরল আগুন, সেই চুল্লিগুলোর নিচে ছিল তরল আগুনের ধারা। নরকের আগুনকে এখানে শিল্প কারখানার জ্বালানি হিসেবে দেখানো হয়েছে। স্লুইস মানে প্রবাহিত হওয়া, লেক আগুনের হ্রদ, নরকের আগুনের হ্রদ থেকে আগুন এনে সেই চুল্লিতে প্রবাহিত করা হচ্ছিল। ওন্ড্রেস্ট আর্ট আশ্চর্য দক্ষতা, ম্যাসিভ ওর বড় খনিজ, আরেকটি দল অসাধারণ দক্ষতায় বড় বড় খনিজ বের করছিল। সেভারিং মানে আলাদা করা, বুলিয়ান মানে বিশুদ্ধ সোনা বা ধাতু, ড্রস ময়লা, তারা ধাতুকে আলাদা করে তার ময়লা অংশ পরিষ্কার করছিল। তাহলে সমতলের কাছেই তারা অনেকগুলো গর্ত বা চুল্লি তৈরি করলো, যেগুলোর নিচ দিয়ে আগুনের হ্রদ থেকে আনা তরল আগুনের নালা প্রবাহিত হচ্ছিল। দ্বিতীয় একদল কর্মী তাদের চমৎকার কারিগরি বিদ্যা দিয়ে সেই বিশাল আকরিক থেকে ধাতু বের করলো, প্রতিটি অংশ আলাদা করলো এবং সোনার ওপরের ময়লা বা গাদগুলোকে পরিষ্কার করে ফেললো। A third as soon had formed within the ground a various mold and formed the boiling cells by strange conveyance filled each hollow nook, as in an organ from one blast of wind. Too many a row of pipes the sound board breathes. তৃতীয় আরেকটা দল কি করলো, ততক্ষণে মাটির নিচে বিভিন্ন ধরনের ছাঁচ তৈরি করে ফেলেছে। এরপর এক অদ্ভুত উপায়ে সেই ফুটন্ত চুল্লি থেকে গলানো সোনা প্রতিটা ছাঁচের ফাঁকা জায়গায় পৌঁছে দেওয়া হলো। যেমন একটা অর্গান বাদ্যযন্ত্রে এক ঝলক বাতাস একটা সাউন্ড বোর্ড থেকে অনেকগুলো সারিবদ্ধ পাইপের ভেতর দিয়ে প্রবাহিত হয়ে ঠিক সুর তোলে, তেমনি সেই গলানো সোনাও সুশৃঙ্খলভাবে প্রতিটি ছাঁচে প্রবাহিত করা হলো। এই যে থার্ড, একটা তৃতীয় দল মাটির ভেতরে ছাঁচ তৈরি করছিল, ঠিক আছে। মোল্ড মানে ছাঁচ, বয়েলিং সেলস গলিত ধাতুর চুল্লি, গলিত ধাতুর চুল্লি থেকে বিভিন্ন ছাঁচে ধাতু ঢালা হচ্ছিল। কনভেয়ান্স মানে হচ্ছে পরিবহন ব্যবস্থা, হলো নক ফাঁপা জায়গা, এক অদ্ভুত ব্যবস্থায় সেই গলিত ধাতু প্রতিটি ফাঁপা জায়গায় পৌঁছে দেওয়া হচ্ছিল। অর্গান বড় গির্জার বাদ্যযন্ত্র, ব্লাস্ট অফ উইন্ড বাতাসের ধাক্কা, যেমন একটা অর্গান বাদ্যযন্ত্রে একটা বাতাসের প্রভাব থেকে সেই বাতাসকে অনেকগুলো নলের মধ্যে ছড়িয়ে সুর তৈরি করা হয়, এই যে পাইপস অর্গানের নল। সাউন্ড বোর্ড মানে শব্দ ছড়ানোর অংশ। মিল্টন এখানে সেই এপিক সিমিলি ব্যবহার করেছেন, দানবদের ধাতু ঢালার কাজকে অর্গানের সুর ছড়ানোর সঙ্গে তিনি তুলনা করেছেন, তাই না? তাহলে ব্যাবল এখানে হচ্ছে কি, মানুষের অহংকারের প্রতীক। মেমফিয়ান কিংস হচ্ছে মিশরের পিরামিড নির্মাণকারী রাজারা। তাহলে এই অংশে মিল্টন দেখিয়েছেন দানবরা খুব দ্রুত সংগঠিত হয়ে শিল্প কারখানার মতো কাজ করছে, তারা খনিজ উত্তোলন করছে, তারা গলানো এবং ছাঁচে ঢালার মাধ্যমে একটা বিশাল প্রাসাদ তৈরি করছে। এই কাজ মানুষের বিখ্যাত স্থাপত্যকেও ছাড়িয়ে যাচ্ছে। মিল্টন মানুষের অহংকার এবং সভ্যতার গর্বকে নিয়ে এখানে ব্যঙ্গ করছেন। অ্যানন আউট অফ দ্য আর্থ আ ফ্যাব্রিক হিউজ rose like an exhalation with the sound of dulcet symphonies and voice sweet, but like a temple where pilasters round were set and Doric pillars overlaid with golden architrave, nor did there want cornice or frieze with bossy sculptures graven. The roof was fretted gold. দেখো, অ্যানন হঠাৎ, অল্প সময়ের মধ্যে, আর্থ মানে মাটি, ফেব্রিক মানে স্থাপত্য, হিউজ বিশাল। হঠাৎই মাটির ভেতর থেকে একটা বিশাল স্থাপত্য উঠে এলো। দানবরা এত দ্রুত কাজ করলো যে মনে হলো ভবনটা যেন মাটির ভেতর থেকে নিজেই উঠে এসেছে। ভবনটা বলতে এখানে সেই নরকের রাজধানী প্যান্ডেমোনিয়াম। রোজ মানে উঠে দাঁড়ালো, এক্সালেশন বাষ্পের মতো উঠে আসা সাউন্ড শব্দ। ভবনটা যেন বাষ্পের মতো দ্রুত উঠে এলো, এর সঙ্গে শব্দও শোনা যাচ্ছিল। সিমিলি ইউজ করা হয়েছে, বিল্ডিং রাইজিং লাইক ভেপার। মিল্টন দেখাতে চাইছেন ভবনটা অবিশ্বাস্য দ্রুততায় তৈরি হয়েছে। অফ ডালসেট সিম্ফনিজ অ্যান্ড ভয়েস সুইট, ডালসেট মধুর, সিম্ফনি সুরেলা সঙ্গীত, ভয়েসের সুইট মধুর কণ্ঠ। সেই সময় মধুর সঙ্গীত এবং সুমধুর কণ্ঠের শব্দ শোনা যাচ্ছিল। আয়রানি ব্যবহার করেছেন, নরক সাধারণত ভয়ঙ্কর জায়গা, কিন্তু এখানে মধুর সঙ্গীত শোনা যাচ্ছে। দেখো, মিল্টন দেখাতে চাইছে দানবরা বাহ্যিক সৌন্দর্য তৈরি করতে পারে, কিন্তু সেটা পাপপূর্ণ। বাট লাইক আ টেম্পল, মন্দির, ফিলাস্ট্রাস, দেয়ালের সঙ্গে লাগানো স্তম্ভ, রাউন্ড চারিদিকে। ভবনটি একটি মন্দিরের মতো নির্মিত হয়েছিল এবং চারিদিকে পিলাস্টার ছিল।
মানে টেম্পল আর্কিটেকচার। মিল্টন বোঝাতে চেয়েছেন নরকের দানবরা নিজের জন্য এক ধরনের মন্দির বানিয়েছে। ওয়্যার সেট অর ডোরিক পিলার্স ওভারলে। ডোরিক প্রাচীন গ্রিক স্থাপত্যের একটা স্তম্ভের ধরন, পিলার স্তম্ভ ওভারলের আবৃত করা। তাহলে ডোরিক অর্ডার মানে ডোরিক স্টাইল হচ্ছে গ্রিক স্থাপত্যের সবচেয়ে পুরনো শক্তিশালী স্তম্ভের ধরন। চারিদিকে ডোরিক শৈলীর স্তম্ভ বসানো ছিল। মিল্টন দেখাতে চাইছেন প্যান্ডেমোনিয়াম খুবই উন্নত স্থাপত্য শৈলীতে যেন তৈরি। আর্কিট্রেপ মানে স্তম্ভের ওপরে প্রধান কাঠামো গোল্ডেন সোনার তৈরি। নর ডিড দেয়ার ওয়ান্ট মানে কোনো অভাব ছিল না। স্তম্ভগুলোর ওপর সোনার আর্কিট্রেপ ছিল এবং কোনো স্থাপত্য উপাদানের অভাব ছিল না। দানবরা খুব বিলাসবহুল স্থাপত্য বানিয়েছে। ক্রনিস মানে ছাদের নিচের সজ্জিত অংশ, ফ্রিজ দেওয়ালের অলঙ্কৃত ব্যান্ড, বজ স্কাল্পচার উঁচু ভাস্কর্য, গ্রেভেন খোদাই করা। সেখানে কর্নিস ও ফ্রিজ ছিল এবং তাতে উঁচু খোদাই করা ভাস্কর্য ছিল। এটা প্রাচীন গ্রিক এবং রোমান স্থাপত্যে ব্যবহৃত সেই অলঙ্কার। রুফ ছাদ ফ্রেটেড খোদাই করা গোল্ড সোনা। ছাদটা খোদাই করা সোনায় তৈরি ছিল। প্যান্ডেমোনিয়াম ছিল অত্যন্ত বিলাসবহুল, কিন্তু মিল্টন এখানে একটা গভীর ব্যঙ্গও করেছেন। নরকের প্রাসাদও সোনায় ভরা, যেটা আবার ম্যামনের সেই ধন লোভের প্রতীক, তাই না? এছাড়াও আমরা ডোরিক পিলারের রেফারেন্স পেলাম, প্রাচীন গ্রিক স্থাপত্যের সবচেয়ে সরল এবং সেই শক্ত স্তম্ভ। আর্কিট্রেপ স্তম্ভের ওপরের প্রধান কাঠামো, ফ্রেজ দেওয়ালের অলঙ্কারের ব্র্যান্ড, কর্নিস ছাদের নিচের সজ্জিত অংশ। মিল্টন এগুলো ব্যবহার করেছেন প্যান্ডেমোনিয়ামের মহিমা দেখানোর জন্য। তাহলে এখানে তিনি স্যাটানিক সিভিলাইজেশন, ফলস গ্লোরি এবং মেটেরিয়াল ওয়েলথ এই তিনটে বিষয়কে তুলে ধরেছেন। প্যান্ডেমোনিয়ামটি কিভাবে মাটির নিচ থেকে মিউজিকের তালে তালে উঠে এসেছিল সেটাই তিনি এখানে বললেন। তিনি বললেন শীঘ্রই মাটির ভেতর থেকে এক বিশাল অট্টালিকা বা কাঠামো জেগে উঠলো। এটা ঠিক যেন কুয়াশা বা নিঃশ্বাসের মতো অনায়াসে উপরে উঠলো। আর এটা যখন উঠছিল তখন চারপাশে শোনা যাচ্ছিল মধুর ঐকতান এবং মিষ্টির কণ্ঠস্বরের সুর। প্রাসাদটি একটা বিশাল মন্দিরের মতো। তার চারপাশে সারিবদ্ধ দেওয়াল সংলগ্ন স্তম্ভ এবং ডোরিক শৈলীর শক্তিশালী খুঁটি ছিল, যেগুলোর ওপরের অংশ ছিল সোনায় মোড়ানো। এতে কারুকার্য করা ছাদের কিনারার কোনো অভাব ছিল না, যেগুলোতে খোদাই করা ছিল সুন্দর সব উঁচু ভাস্কর্য। এমনকি এর ছাদটাও ছিল কারুকার্য করা উজ্জ্বল সোনা দিয়ে তৈরি। প্রাচীন বিখ্যাত শহর ব্যাবিলন কিংবা মহান কায়রো তাদের সমস্ত গৌরব এবং ঐশ্বর্য বাদ দিয়ে এমন মহিমান্বিত কিছু তৈরি করতে এর আগে পারেনি। তাহলে নরকের দানবরা খুব অল্প সময়ে একটা বিশাল প্রাসাদ তৈরি করে, যা মন্দিরের মতো সুন্দর এবং বিলাসবহুল। এতে গ্রিক স্থাপত্যের বিভিন্ন উপাদান ব্যবহার করা হয়েছে, কিন্তু সৌন্দর্যের মধ্যেও এটা একটা যেন গভীর ব্যঙ্গ বহন করছে। কারণ কি, এটা তো পাপ এবং বিদ্রোহের কেন্দ্র, তাই না? যতই এটা মন্দির বলে তারা তাদের মন্দির বলে যেন নির্মাণ করুক, দানবরা এটাকে সভ্যতা তৈরি করেছে ভাবছে, বাহ্যিক সৌন্দর্য থাকলেও কিন্তু এটাতে তো পাপের ওপরে দাঁড়ানো এটা, তাই না? এখানে সোনা ও বিলাসিতা নরকের প্রতীক হয়ে উঠেছে। তাহলে যতই কিন্তু এই প্রাসাদ মন্দিরের মতো হোক, জাঁকজমক হোক, বিলাসবহুল হোক, এটা কিন্তু একটা গভীর ব্যঙ্গ বহন করছে, কারণ এটা হচ্ছে বিদ্রোহ এবং পাপের। কোনটা? এই প্যান্ডেমোনিয়ামটা, যেটা এই দানবদের দ্বারা এত দ্রুত তৈরি। বোঝা গেছে? তো এই ছিল মিল্টনের প্যারাডাইস লস্টের পার্ট 24। আশা করি এতদূর পর্যন্ত সবাইকে বোঝাতে পেরেছি, কারো কোথাও অসুবিধে নেই। কার কেমন লাগলো জানাবে, ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে একটা লাইক এবং একটা শেয়ার করে দেবে। এই অংশটা তাহলে এখানেই শেষ করছি। দেখা হচ্ছে মিল্টনের প্যারাডাইস লস্টের বুক 1 এর পরবর্তী অংশটা নিয়ে এর পরের ক্লাসে।